আগামী দিনে শ্রেণী আন্দোলন বিকাশে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকার শরিক হব এবং এটাই বিকল্প ওই কেন্দ্রীয় সরকারের লুটেরার রাজনীতির বিরুদ্ধে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের আর্থিক সামাজিক সব দিক দিয়ে যা আক্রান্ত, আমরা এই জায়গায় নিজেদেরকে প্রস্তুত করবার চেষ্টা করছি। এটা ঠিক, আমরা এটা মনে করি যে আমাদের রাজ্যের বস্তিতে ভিন্নতা আছে, বড় শহর, আধা শহর, ছোট শহর, এবং ধারণাও অনেকের ভিন্ন রকম। আমাদের রাজ্যের ৪৫% মানুষ যারা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, বাঁধের ধারে, নদীর ধারে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, কোনো রকম তারা পরিষেবা পান না আজকের এই সরকারের। ওই মানুষগুলো আগেও ছিল, কিন্তু মাথার উপর একটা সরকার ছিল, তার দৃষ্টিভঙ্গি ছিল। লড়াইটা আমাদের এখানে ওই প্রান্তিক মানুষদের সংগঠিত করা। আমরা মনে করি গোটা রাজ্যে শ্রেণী আন্দোলন নতুন অভিমুখ স্থির করবে। আমরা তাই জেলায় জেলায় এই আন্দোলন গড়ে তোলবার চেষ্টা করছি। আমরা দেখেছি আমাদের আন্দোলনের যে মূল জায়গা, আমরা ওই যে বললাম 2016 আগে পরে স্লোগান, আমরা বলেছি কোনো আলাপ আলোচনায় নয়, কোনো কোর্টে নয়, যা হবে সরাসরি বুলডোজারের মুখোমুখি। একটাই হাতিয়ার, সেটা হবে শ্রমজীবী মানুষের ঐক্য, বস্তিবাসীদের মধ্যে সংগঠিত করার, তার বাস্তু বাঁচানো, দল মত নির্বিশেষে। কোথাও যদি পতাকা সরিয়ে রাখতে হয়, আমরা এই সংকীর্ণতা দূর করে আমরা উদার মনে তাদেরকে যুক্ত করে এই লড়াইয়ে আমরা সফল হয়েছি। আমরা আটকে দিতে পেরেছি গোটা রাজ্য জুড়ে, যা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। আমি উদাহরণ দিতে চাই না, আমাদের বিশেষ করে রেলের খড়গপুর, আসানসোল, রানীগঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার বিস্তর রেলের জমি কর্পোরেটদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্যবসায়িকদের স্বার্থে। আমরা মনে করি জমিতে যে বাস করে অধিকার তার, এই অধিকার সত্ত্ব আমাদের দিতে হবে। এই জমির লড়াইটা আমরা লড়তে চাই। এই লড়াইয়ে আমরা সব মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, কারণ এই জমিতে শুধু বাস্তু না, বাজার আছে, বাজার আছে, রুজি রোজগার আছে বিস্তীর্ণ জায়গা জুড়ে। আমরা সেইগুলোকে নিয়ে আমরা আন্দোলন করে এই অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা যে বার্তা আমাদের বস্তিবাসীদেরকে দিতে চাই, যে আমাদের যে অধিকার যা ছিল, শিক্ষার সুযোগ সংকুচিত হচ্ছে, স্বাস্থ্যের সুযোগ সংকুচিত হচ্ছে, পরিষেবা, পানীয় জল নিকাশি বন্ধ হচ্ছে। এই সবটা কেন্দ্রস্থল ওই লোকাল গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার, যা সংবিধানের ৭৪তম সংশোধনীতে আছেন, যার টাকা লুট হচ্ছে, তারাই হলো আমাদের আপনার আবাসন দিচ্ছে না, আবাসন লুট করছে, বিপিএলকে এপিএল করছে, স্বাস্থ্যসাথীতে স্বজন পোষণ করছে, রেশন কার্ড থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রকৃত গরিব, আগে বিপিএল ছিল, আগে অন্তর্দয় ছিল, এখন এপিএল হয়েছে। আর আমরা দেখছি শাসক দলের যারা সবাই, তারা হলো এই সস্তার রেশন খাদ্য সুরক্ষার সুযোগ পাচ্ছে। আমরা তাই ওই যে কেন্দ্র, যার তলায় অর্থাৎ মিউনিসিপ্যালিটিগুলোতে এই আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। আমরা মনে করি যে বিদ্যুৎ আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং বিদ্যুৎ মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত। আজকে
আজকে ওই যে বলে যে 2003 সালে বাজপেয়ীজি কবে ওই আপনার মালপো খেয়েছিলেন, তার এফেক্ট আমাদেরকে ভুগতে হচ্ছে। মাসুল নিয়ন্ত্রণ কমিশন করেছে, মাসুল নিয়ন্ত্রণ কমিশন আজকে এদের হয়ে দালালি করছে। 773 কোটি টাকা নির্বাচনী বন্ডে নিয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আমাদের বিদ্যুৎ বিলের উপর ধার্য করেছে। আমরা এই লড়াই আমরা লড়তে চাই। আমরা এই লড়াই যে 200 ইউনিট বিদ্যুৎ গোটা রাজ্যে আমাদের বিনামূল্যে দিতে হবে। অন্য রাজ্যগুলো দিচ্ছে, কেন তুমি দেবে না? এই লড়াই আমরা, এই বার্তা আমরা দিতে চাই বস্তিবাসীদের কাছে যে লড়াই আমাদের শুরু করতে হবে। আমরা একটা চ্যালেঞ্জ দিতে চাই ব্রিগেড থেকে, ভিক্টোরিয়া হাউস কারোর বাবার না। আমরা এই সমস্ত কিছু যা আমরা ইতিমধ্যে পিটিশন জমা দিয়েছি মাসুল নিয়ন্ত্রণ কমিশনের কাছে, আমরা যা সিএসসি কর্তৃপক্ষের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি, কেউ মিট করেনি। আমরা ওই ভিক্টোরিয়া হাউসের সামনে মেরা বেঁধে আমরা জবাবদিহি করব। তার শেষ লড়াই আমরা দেখতে চাই। এই কথা বলে, এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আজ এখন আপনাদের সামনে বলবেন সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের লড়াকু নেত্রী কমরেড বন্যা টুডু। সভাপতি মণ্ডলী, এই সভায় উপস্থিত আছেন আমার গণ আন্দোলনের নেতৃত্ব, গণসংগঠনের নেতৃত্ব, উপস্থিত আছেন আমার ভাই ও বোনেরা, উপস্থিত আছেন আমার যারা দূর দূরান্ত থেকে তারা আসেননি, তাদেরকে আমি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। কটিক কদ দুলোর আর মারাং কদ জোহার, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। মেটা কথাই মেতাপে কানা যাহাই পে হে এখানা দেউচা পাচামি খয় বিভিন্ন জেলা খয় পে হে সেটের খানা আপে ভাগে মিনা পিয়া তো কমরেড যারা এসেছেন তারা ভালো আছেন না? আমরা বলবো ভালো নেই। আপনারা হাত তুলে বলে দিলেন আমরা ভালো আছি। কি করে ভালো থাকবো? আমরা ভালো আছি। দুটো সরকার চলছে, চোরের সরকার আর ডাকাতের সরকার। আমরা ভালো থাকতে পারি? আমরা কিন্তু ভালো নেই। আবো ভাগে মিনাবো না, আবো কিন্তু ভাগে বনু মিনা। কারণ হয়োক কানা যাহারে দেউছে পাচামিতে যাহাই লড়াই হয়োক কানা, যখন বুনো হাতি যখন আতরে বললিগি চেষ্টায় আয় তখন আবো বন ছিকই গিয়া যাহাই বয়স্ক মিনা পিয়াব গড়ে বুঝা শরণ আপে কো নয়, তখন বন ছিকই গিয়া সেঙ্গেল বন ধরাও গিয়া যাতে উনি বুনো হাতি আতরে বাই বলদারে গিয়ায়। যখন আমাদের আদিবাসী ভাই বোনেরা লড়াই করছে, যখন গ্রামে যখন একটা হাতি ঢুকে যায়, সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায় তাকে আমরা আগুনটা পাশে জ্বালিয়ে দেওয়া হয়। আগুনটা যখন ধরে যায় তখন হাতিরা পেছু হটে যায়। তাই যখন প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোক এইভাবে গ্রামে আগুন ধরিয়ে তাদেরকে তাড়িয়ে পেছিয়ে হটাতে হবে, তাছাড়া আমরা বাঁচতে পারবো না। এইখানে যারা উপস্থিত আছেন এই সবাই আমার আশা কর্মীরা আছে, মিড ডে মিলে দিদিরা আছেন, আমার এসএফআই ছাত্র যুব মহিলারা আছেন, আমার মায়েরা আছেন। সব থেকে পিছিয়ে পড়া মানুষ যে হুগলি জেলায় লড়াই করেছি তাদেরকে আমরা বাস করে দিয়ে এই সবাই এসেছে। শুধু হুগলি জেলা নয়, প্রত্যেকটা জেলায় লড়াই হচ্ছে। মেদিনীপুরে জমি করা হয়েছে, বাঁকুড়াতে জমি করা হয়েছে, পুরুলিয়াতে হয়েছে, আর হুগলি জেলাতে
লড়াই করে আমরা দেখিয়েছি আমরা পারি, লড়াই করতে আমরা পারি। শেষ দেখে আমরা ছেড়ে দেব। আমাদের লড়াই খেটে খামারে যারা বস্তি মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তাদের লড়াই। আমাদের রোজ কত জানেন? এই ব্রিগেডে মঞ্চে বলতে চাই, শহরের মানুষ আমাদের কথা জানে না, আর গ্রামের মানুষ শহরের কি করছে আমরা জানে না। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, আমার যে ভাইয়েরা আদিবাসীরা যারা কাজ করে মাঠে খেটে খায়, তাদের রোজ হচ্ছে 2 কিলো চাল আর 150 টাকা, 120 টাকা 2 কিলো চাল। তাই তো আমাদের বামপন্থী যখন সরকার ছিল তখন বলেছিল 100 দিনের কাজটা চালু করতে হবে, যারা ভূমিহীন মানুষ তারা খেটে খায়। ভূমিহীনদেরকে জমি দেওয়া হয়েছে, পাট্টা দেওয়া হয়েছে, বর্গা জমি দেওয়া হয়েছে। 2011 সালে সেই জমি লুটপাট করে নিতে শুরু করেছে, লুটপাট করে নিয়ে নিচ্ছে। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে পুলিশকে তাড়িয়েছি, আমরা সেটা করে দেখিয়েছি। আমরা কিন্তু হারিনি। সবাই বলছে এত ব্রিগেডে লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। মানুষ কিন্তু বুঝিয়ে দেবে, মানুষ কিন্তু বুঝিয়ে দিতে এসেছে। আপনারা জানেন এই যে মঞ্চেটা আছে, মঞ্চেটা যে বাঁধা হয়েছে, কটা পাটা লেগেছে, কটা দড়ি লেগেছে, কটা বাঁশ লেগেছে, তবে সেই ঝান্ডাটা বাঁধা হয়েছে। এই পাটা দড়ি যারা আপনারা বসে আছেন, এই ঝান্ডার মানুষ হচ্ছে আপনারা, আমরা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিন সহ্য আর করব না। তাই 100 দিনের কাজটাকে আমরা বলেছি 200 দিন করব। তার জন্য যে গণসংগঠনটা আমরা কাজ করি, আমরা দিল্লিতে যাচ্ছি, নরেন্দ্র মোদীর কাছে আলোচনা হয়েছে, দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও না হলে কাজ দাও, টাকা দাও না হলে কাজ দাও। কাজ নিয়ে আমরা ফেরবো। এই যে আপনারা এসেছেন, যে শুনবেন আমার দিদিরা কি বলল, বন্যা টুডু এত লড়াই করছে। হ্যাঁ, আমরা লড়াই করছি, আপনাদের জন্য লড়াই করছি। কারণ হচ্ছে বামপন্থী সরকার সামনের দিকে তাকাবার জন্যে আমাদের দিয়েছে, সেই সামনে তাকাতে যাতে না হয় তৃণমূলে উঠে ফুটে লেগেছে যে খেটে খামারে মানুষরা সব থেকে পিছিয়ে ফেলে দাও। আমরা কিন্তু পেছইনি, আমরা কিন্তু সামনে এগিয়েছি আজকে। তাই তো আমাদের ব্রিগেডটা মা বোনেরা, খেটে খাওয়া মানুষরা, যত কাজ থাকুক, যত রোদ থাকুক, তারা আজকে ব্রিগেডে এসেছে। আমরা লড়তে চাই, আমরা চড়তে চাই, আমরা কাজ করতে চাই, সেই কাজটা বন্ধ করে দিয়েছে। দেখছেন না যুব সমাজটা কি হয়ে যাচ্ছে? এত চুরি করেছে, এত চুরি করেছে, দিদিমণি কি বলবে সেটা কিছু বলতে পারছে না। আমার বেকার ছেলেদেরকে বলা হচ্ছে, আরে বাবা তোমরা কাঁদছো কেন? মাকে বলো না চপ করে দিতে, ফুচকা করে দিতে, পকোড়া করে দিতে। আপনারা বলুন তো, একটা চপের দাম 5 টাকা, 2 তলা 3 তলা বাড়ি হবে। কিন্তু মুখ্যমন্ত্রীদের চোরেদের সরকার, ওনাদের নাকি ঘর হচ্ছে চপ বিক্রি করে। কোথায় 2 তলা 3 তলা ঘর হয়েছে? আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই। ওনারা পারবেন, ওনারা পড়ে দেখাচ্ছেন, কিন্তু আমরা সেইটা কিন্তু দেখব না। আমরা নিজে চোখে দেখব আর করব। কারণ হচ্ছে এই দুটো সরকারকে তাড়াতে গেলে আমাদের একার দ্বারাই হবে না। আজকে এসেছেন ব্রিগেডে, কথা শুনে চলে গেলে হবে না। আমাদের আগামী দিনে অনেক কাজ, সেই কাজটা আপনাদের আমাদের দ্বারাতেই করতে হবে। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এই যে শক্ত করে না দিলে তৃণমূল আর বিজেপি টিভিতে আবল তাবল কথা বলছে, আবল তাবল। সে বলুক, বলুক। আমাদের যখন মিছিল আসছে হাওড়া থেকে, ওনারা লঞ্চ ঘাট বন্ধ করে দিয়েছে। কারণ বলছে আজকে লঞ্চ ঘাট খোলা যাবে না, সারাসারি ব্যাপার হচ্ছে। আরে সারবেন, এই তো সবে আপনার ফাটল ধরেছেন, এই তো সবে ফাটল ধরেছেন, আর কত কি সারবেন?
কিন্তু সেই সারাবার খরচাটা আপনি রেখে দেন, আগামী দিনে এই লাল ঝান্ডাটাই সারবে। ওনারা চমকে যাচ্ছে, ধমকাচ্ছে, কিন্তু ওদের ভয় ঢুকিয়ে গেছে। সেই ভয়টা আমরা দেখিয়েছি আমাদের হুগলি জেলায় গঙ্গেশ নগরে। আরে বিডিও থেকে, এসডিও থেকে, বিএলএ থেকে জমি কাটতে এসেছে। যে বামপন সরকার জমি দিয়েছে, ভূমিহীন মানুষকে 1 কাঠা 5 কাঠা করে জমি দিয়েছে। জমি দিয়ে চাষ করেছে, 1 যোগ্য 2 যোগ্য 3 যোগ্য করে চাষ হচ্ছে, কাটরা ফসল হচ্ছে। সেখানে বলছে আপনাদের জমি নেই, যার জমি তার কাছে চলে গেছে। আমরা মেনে নেব? কেন ওদেরকে ভয় খাবো? যে পুলিশরা তাদেরই প্রোটেকশন দিতে পারে না, কে টেবিলে তলায় নুকাচ্ছে, কে দরজার ফাঁকে নুকাচ্ছে, কে তক্ত বসে নুকাচ্ছে, আর আমরা ওদেরকে দেখে ভয় খাবো? আরে হাট, ওদেরকে ভয় খাবো আমরা? তাই আমরা লড়াই করে দেখিয়ে দিয়েছি হুগলি জেলায়। এই আবাস যোজনা যে ঘর হচ্ছে, দিদিমণি বলছে ডবল উন্নয়ন করছে, ডবল করছে। কিসের ডবল করছে? নেতা মন্ত্রীদের মাইনে বেড়ে যাচ্ছে, আর আমার খেটে খাওয়া মানুষের মাইনে নেই। আমি যখন পেছনে ছিলাম, একটা আমাদের কমরেড, বয়স্ক কমরেড হাউ হাউ করে কাঁদছে, দিদি বলছে। আমি বলছি আমাকে দিদি বলতে হবে না, বোন বললেই ভালো হয়। কারণ হচ্ছে লাল ঝান্ডা কবে ফিরবে সেই অপেক্ষায় আছি। আপনি লড়াই করে যান, আমরা লড়াই করছি, তাতে আপনারা সামিল দেবেন। শুধু বক্তৃতা দিয়ে শুনে চলে গেলে হবে না। আরে বিডিও বলছে, ওখানে এসেছে, আরে আপনারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না? আমি বলছি হ্যাঁ স্যার, আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। লক্ষ্মীদের যেখানে সম্মান থাকে না, সেই লক্ষ্মীটাকে আপনি ভাণ্ডার মনে করছেন? লক্ষ্মীদের সম্মান আছে। যে লক্ষ্মীরা ধর্ষিতা হয়ে যাচ্ছে, আরজি কলে কি ঘটনা ঘটলো, 60 বছর থেকে 6 বছর মেয়েদের আমাদের সম্মান ইজ্জত চলে যাচ্ছে, আর আপনাদের টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। টাকা ধরিয়ে দিচ্ছে, 30 থেকে 40 হাজার টাকা ধরিয়ে দিচ্ছে। ওনারা বলছে খেলা হবে, খেলা হবে। খেলা তো আমরাও করব, শেষ দেখে ছাড়বো। আমরা বলেছি ব্যাটও নেব, বলও করব, আর 26-এ আমরাও দেখিয়ে দেবো। 26-এ নির্বাচনে আমরাও দেখিয়ে দেবো। উইকেট আমরা ফেলবো 26-এ। সেই 26-এ উইকেট আমরা ফেলবো। কারণ হচ্ছে আমরা যে ব্রিগেডে যারা এসেছেন, আমরা কাল থেকেই আমাদের অঞ্চলে যাব, গ্রামে যাব, বুথে বসবো। প্রত্যেকটা বুথে আমাদের কানের মধ্যে, চোখের মধ্যে থাকবে কোন বুথটা এদিক ওদিক হচ্ছে। এই কটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, আমাদের একটি প্রস্তাব আছে, আমরা পরে তুলে সভা শেষ করব। তার আগে আমাদের শ্রেণী সংগ্রামের মধ্য দিয়ে শোষণ বঞ্চনা মুক্ত সমাজ গড়ার আদর্শ নিয়ে পথ চলা পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম উপস্থিত আছেন। তিনি এখন এই মেহনতি সভায় বক্তব্য রাখবেন। সাথী সভাপতি মণ্ডলী, মঞ্চবিষ্ট নেতৃবৃন্দ, আর গোটা রাজ্যের লড়াইয়ের ময়দান থেকে উঠে আসা আমার ভাই বোনেরা, বন্ধু, কমরেড, সাথী, সহযোদ্ধা, যারা দূরবীন দিয়ে লাল ঝান্ডা দেখতে পাচ্ছিল না, আজকে আপনাদের এই ব্রিগেডে মেহনতি মানুষের সমাবেশে তাদের বুকে কাঁপন ধরেছে। আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। আজকে গোটা রাজ্যে যে অবস্থা চলছে, গোটা দেশে যে অবস্থা চলছে, সেখানে খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করছে, তাদের পরিশ্রমের জায়গা ছোট হচ্ছে। খেটে খাওয়া মানুষকে খুঁটে খাওয়ার পর্যায়ে নিয়ে যাচ্ছে। আর যারা লুটে খাচ্ছে, তারা লুটের বাজার বড় করতে চাইছে। প্রতিদিন মেহনতি মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দুর্বল অংশের মানুষ, যারা মাঠে ময়দানে, খালে বিলে, খনিতে খাদানে
রাস্তার ধারে কাজ করছে, ওরা কাজ করে রবীন্দ্রনাথ বলেছিলেন। আজকে মোদি মমতার সরকার এই কাজ করার জায়গাটা ছোট করে দিচ্ছে। কোন কেন্দ্র সরকারের দপ্তরে, কোন রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না, নতুন কলকারখানা হচ্ছে না। আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয়, সেখানে দুর্নীতির পাহাড়। সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকে ঝামা ঘষে দিয়েছে। গত 2 বছর ধরে, 3 বছর ধরে তিনি যে ন্যাকামি করছিলেন, আজকে মানুষ বুঝতে পারছে। 26,000 জনের চাকরি গিয়েছে। আমরা দেখেছি মেডিকেল কলেজে আরজি করে ওই পিজিটির কিভাবে নৃশংসভাবে খুন হলো, ধর্ষণ হলো। লাখ লাখ মানুষ, বিশেষত মহিলারা, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে। ইনসাফ চাই, বিচার চাই। আর কেন্দ্র রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো, কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল, বলল আইনে বিচার হবে না, লাইনে চলবে। যারা বলেছিল এই বৈশাখ মাসে তপ্ত গরমে দুপুর বেলা ব্রিগেডে কি করে হবে, আমরা বলেছিলাম, কেউ আগে ভেবেছিল লাখ লাখ মহিলা মধ্যরাত্রে 14ই আগস্টে ইনসাফের জন্য, বিচারের জন্য, আরজি করের মাথা ধরার দাবিতে রাস্তায় নামবেন। তাহলে রাজ্য পাল্টাচ্ছে। মানুষ নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, হক বুঝে নেওয়ার জন্য সোচ্চার হচ্ছে। 2011-র পরে এখানে যখনই আমরা ব্রিগেড ডেকেছি, রাস্তায় কত আক্রমণ, বাড়িতে হামলা, হুমকি, যে বাসে করে এসছে তার উপরে হামলা। কলকাতায় সমাবেশ হয়েছে, নির্লজ্জ কলকাতার পুলিশকে দিয়ে সেই বাসগুলোকে ভাঙচুর করা হয়েছে। এখন আর কিন্তু সে অবস্থা নেই। দিন পাল্টাচ্ছে, তার আগাম বার্তা এসছে। কোচবিহার থেকে কাকদ্বীপ কারুর মুরদ হবে না, লাল ঝান্ডার গায়ে হাত তুলবে 2025 সাল। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, সবহারা মানুষ যখন এক কাট্টা হয়, তার যে শক্তি, সেই শক্তির মোকাবিলা কেউ করতে পারে না। এজন্য আজকে বিজেপি আর তৃণমূল এই খেটে খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদে যা হলো, মালদায় যা ঘটাতে চাইল, এই রামনবমী, ঈদ, জামিয়াতুল আলবিদা, জুম্মার নামাজ, তার সঙ্গে হনুমান জয়ন্তী, আমরা দেখলাম বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে, জনসভাতে, প্রেস কনফারেন্সে, টেলিভিশন চ্যানেলে বসে বিজেপি আর তৃণমূল এ বলে ঠেসে দেব, ও বলে ঠুসে দেব। বিজেপি টিএমসিকে ঠুসে দিচ্ছে না, টিএমসি বিজেপিকে ঠুসে দিচ্ছে না। মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে। একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল, নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবো কে মার দেंगे, ভিলেন বলছে হাম তুমকো পানি পিলা পিলা কে মার দেंगे। আর লোকেশনে হাততালি দেয়, কিন্তু আসলে ওই দুজনের ডায়লগ একজনই লিখে দেয়। ওইভাবে বিজেপি আর তৃণমূলের যে নেতারা একে অপরকে বিরুদ্ধে প্রতিদিন গালাগাল দিচ্ছে, প্রতিদিন নাটক করছে, আসলে ওদের স্ক্রিপ্টটা একজনই লিখে দিয়েছে। তার নাম হচ্ছে আরএসএস এর মোহন ভাগবত। কদিন আগে এসেছিলেন এই রাজ্যে, 2026-এর নির্বাচন, তার আগে বিজেপিকে কি করতে হবে, তৃণমূলকে কি করতে হবে বলে গিয়েছেন। মুখ্যমন্ত্রী হন ইন্ডোর স্টেডিয়ামে, আর ইমাম মসজিদের মিটিংয়ে হোক, আর ওই বিরোধী দলের নেতা যে তৃণমূলের সাজানো আছে, যে কিষাণজিকে নিয়ে এসে, মাওবাদীদের নিয়ে এসে সিদ্দিকুল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে বলে লাল ঝান্ডার মানুষকে, কমিউনিস্টদেরকে খুন করেছিল, আজকে সে মহান শাস্তি চাইছে। কেন কলকাতা পুলিশ, কেন রাজ্য পুলিশ, যারা ঘৃণার ভাষণ দিচ্ছে,
যারা উস্কানি দিচ্ছে, যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, কেন একটা মোকদ্দমা হলো না ঘৃণা ভাষণের বিরুদ্ধে? আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি, পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে, এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে। আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানায় এফআইআর করব। দেখব মমতা ব্যানার্জির পুলিশ 2011 থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার। এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল, জেল হয়েছিল, জরিমানা হয়েছিল, হামলা হয়েছিল, মিথ্যা মামলা হয়েছিল। আর তারপর নিজের মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি, দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে, মুম্বাইতে যারা বসে আছে, সব ঠান্ডা করে দিয়েছি, লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে। ওরে লাল ঝান্ডা একটা 1.5 গজের কাপড়ের টুকরো না। কোন কর্পোরেট কোম্পানির ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, চিট ফান্ডের টাকা দিয়ে এই কাপড় টুকরো কেনা হয়নি। ক্ষেত মজুর, দিন মজুর, একটা হকার, বস্তিবাসী, কলোনিবাসী, উদ্বাস্তু মানুষ, শ্রমিক, অস্থায়ী শ্রমিক, যারা দিন আনে দিন খায়, দিন মজুর, যারা বিভিন্ন স্কিমে কাজ করে, যাদের কোনো নিরাপত্তা নেই, কাজের কোনো সামাজিক নিরাপত্তা নেই, যে ভূমিহীন কৃষকের জমির দাম ছিল না, তারা সবাই জোরদার, জমিদার, মালিক, পুলিশ, এই স্বাধীন ভারতের পুলিশ, বাংলার পুলিশ হোক আর ব্রিটিশ পুলিশ হোক, তার বিরুদ্ধে লড়াই করেছে, নিজের বুকের কলজের রক্ত দিয়ে এই ঝান্ডাকে লাল করেছে। আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, তৃণমূলের ঝান্ডা নিয়ে, কিষাণজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল? মেদিনীপুরে লাল ঝান্ডা কেন, লাল ন্যাকড়াও দেখা যাবে না। আর এখন সেই তৃণমূলের ঝান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে, বলে দল বদল করেছি। আমরা গর্বিত, আমাদের এই কর্মী বাহিনী, যাদের জন্য কোনো ছাউনি করতে হয়নি, এয়ার কন্ডিশন ক্যাম্প তো ছেড়ে দিন, তাঁবু ছেড়ে দিন, কোনো খানার ব্যবস্থা করা হয়নি। এই প্রচন্ড রোদে দুপুরবেলা কি করে এসে বসবে লাখ লাখ মানুষ, মিডিয়া এই নিয়ে গবেষণা করছিল। এই বাংলার দিশা পাল্টাতে, দশা পাল্টাতে আজকে আমাদের প্রকৃতিও সহায়, আজকে এত তপ্ত রোদ হয়নি, মেঘের চাদরে মুড়ে দেওয়া হয়েছে। কেন আমরা এসেছি? আমরা লড়াইয়ের বার্তা দিতে এসেছি। এখানে লড়াই শেষ না, আজ থেকে লড়াই শুরু। মানুষের যে দুর্দশা আজকেও দেখেছেন, খড়গপুরে ওই রেশমি মেটালিক্স, যা তৃণমূলের নেতাদের তোলা দিয়ে কারবার চালায় আর জমি দখল করে, সেখানে দাঁড়িয়ে ধসে 3 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমি সেদিন গিয়েছিলাম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, সুতির সাজুর মোড়ে, কোথাও পুলিশের গুলিতে আর কোথাও দাঙ্গাবাজ হামলাকারীদের বিরুদ্ধে আক্রমণে যে মানুষ মারা গেল, তাদের কাছে গিয়েছিলাম ঐক্যের বার্তা নিয়ে, সম্প্রীতির বার্তা নিয়ে। আমরা এখানে যখন মিটিং করছি, আক্রান্ত আমরা প্রতিনিধিরা, যে অম্বিকেশ মহাপাত্র কার্টুন ফরওয়ার্ড করেছিল সত্যজিৎ রায়ের বার্তা, তাকে তৃণমূল হামলা করেছিল, পুলিশ মামলা করেছিল, জেল দিয়েছিল। তার নেতৃত্বে আমাদের প্রতিনিধি দল, এখন আমরা আক্রান্ত। তারা ওই মনীন্দ্র বর্মন লোকগীতি গায়, ভাওয়াইয়া সঙ্গীত, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, আর যে 26,000-এর চাকরি গিয়েছে তার জন্য গান বেঁধেছিল, গান লিখেছিল। স্বভাব কবি, সবসময় গান লেখে, গান গায়,
লোকশিল্পী বলতে পারেন, গ্রাম্য শিল্পী বলতে পারেন, গান আপলোড করার পরে পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে, তাকে তোরা হামলা করেছে, সে এখন ঘর ছাড়া। যারা আমাদের ঘর ছাড়া করছে, আন্দোলনকারীদের ছাড়া করছে, আমরা শপথ নিচ্ছি তাদেরকে আমরা রাজ্য ছাড়া করে ছাড়ব। সুপ্রিম কোর্ট বলছে, দেশের আইন বলছে, প্রতিদিন মোদী সরকারকে চপেটাঘাত করছে। যেভাবে সার্ভেলেন্স, যেভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে, নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আপনি কি খাবেন, কি পরবেন, কোন কথা বলবেন, কার সঙ্গে যাবেন, এই সব নাকি তারা ঠিক করে দেবে। আমাদের সংবিধান বলছে আমাদের অধিকার আছে প্রত্যেকের নিজের নিজের, মেরি মার্জি। সেখানে দাঁড়িয়ে আমাদের যে বৈচিত্র্য আছে, এই যে আলাদা পোশাক আছে, আলাদা খাদ্যাভ্যাস আছে, আলাদা বুলি আছে, আলাদা ভাষা আছে, আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে নয়া ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে, আরএসএস এই কাজটা চেয়েছিল, ধর্মের উন্মাদনা তৈরি করে, ধর্মীয় ভাবাবেগ তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে, উত্তর ভারতে, মধ্য ভারতে, পশ্চিম ভারতে গত 3 দশক ধরে যে তাণ্ডব নৃত্য করেছে, গুজরাটে যে গণহত্যা করেছে, আজকে মমতার দয়ায় আর দোয়ায় সেই আরএসএস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে। রাজ্যের পুলিশ, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাজদের আটকাবে। তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে, তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না। এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে, যে গোটা দেশ মানে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয়, জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না। তাহলে ধুলাগড় বলুন, বসিরহাট বলুন, রানীগঞ্জ, আসানসোল বলুন, উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন, এই গত বছর রিসরা বলুন, শিবপুর বলুন, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আরএসএস এর দুর্গা। আরএসএস তাকে পরিয়েছে, খাইয়েছে, লোকবল জুটিয়েছে, কর্পোরেট ফান্ড দিয়েছে, টাকা দিয়েছে, মুরব্বিয়ানা দেখিয়েছে। আর তারপরে যত সবাইকে এক কাট্টা করেছিলেন, জামাত, জমিয়াত, মাওবাদী, এসইউসি, বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে, উঁচু করে তুলে ধরতে হবে। এটা শুধু ব্রিগেড সমাবেশ না, কিষাণ সভা, ক্ষেত মজদুর সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি, সিআইটিউ কর্মীরা গত কয়েক মাস ধরে মাঠে, ময়দানে, খেতে, খামারে, কলে, কারখানায়, ইট ভাটা থেকে যেখানে বিড়ি বাঁধে, যেখানে মিড ডে মিলের ওয়ার্কার, যেখানে আইসিডিএস এর কর্মী, যেখানে আশা কর্মী, যেখানে বিভিন্ন স্কিম ওয়ার্কার, যেখানে বেকার ছেলে মেয়ে, যেখানে পরিযায়ী শ্রমিক, যেখানে গিগ ওয়ার্কার, তাদের সবার কাছে আপনারা গিয়েছেন। যে কৃষক ফসলের দাম পায় না তার লড়াই, যার সার কালোবাজারি হয় তার লড়াই, যে ফসল রাখার জায়গা পায় না কোল্ড স্টোরেজে তার লড়াই, যে মজুরি পায় না তার লড়াই, যে বেকার কাজ পায়নি তার লড়াই, আর যারা কাজ পেয়েও এই তৃণমূলের অপদার্থতার দুর্নীতির জন্য কাজ হারিয়েছে তাদের লড়াই। এই সব লড়াইকে মালা গাঁথার মতো করে আমাদের যেমন পুঁথি গাঁথা হয়, যেমন একটা মালা হয়,
যেমন ফুলগুলোকে একটা সুতোর মধ্যে গেঁথে মালা তৈরি করা হয়, সেই রকম এই ধরনের আন্দোলনগুলোকে গণ আন্দোলনের জোয়ার তৈরি করার জন্য প্রত্যেকটা আন্দোলনকে আমাদের ঐক্য একই সূত্রে গাঁথতে হবে। সে কাজই লাল ঝান্ডা করছে। এজন্য বিজেপি আর তৃণমূলের দুজনেই প্রতিদিন দেখবেন, যারা বলেছিল সিপিএম শেষ, লাল ঝান্ডা শেষ, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে, বিজেপি বলছে ওখানে সিপিএম আছে, লাল ঝান্ডা আছে। আমরা বলছি হ্যাঁ আমরা আছি, কারোর দয়ায় আমরা বেঁচে নেই। আত পেটা খেয়ে না খেয়ে ঘর ছাড়া হয়েও আমার কর্মীরা লাল ঝান্ডা ছাড়েনি, ছাড়বে না। কারণ এটা একটা আদর্শ, এটা একটা লক্ষ্য। বিজেপি আর তৃণমূল এই বাংলাকে একটা লক্ষ্যহীন জায়গায় নিয়ে যেতে চাইছে, যেখানে আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের ঐক্য সম্প্রীতি, আমাদের ভালোবাসার সম্পর্ক, আমাদের শান্তি, এই সবটাকে ওরা ছিঁড়ে খাবলে খেতে চাইছে। আজকের লড়াইটা হচ্ছে মানুষের দুর্দশা পাল্টানোর জন্য, আমাদের রাজ্য এবং দেশের দশা পাল্টানোর জন্য দিশা পাল্টাতে হবে। আর সেই দিশা, নতুন দিশার জন্য আমরা এখানে জড়ো হয়েছি। আর যখন সংকট হয়, যখন সমস্যা হয়, যখন বিপদ আসে, এমনকি যে আপনি একটা রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। সেজন্য আমরা বলছি শুধু আমরা না, যে 4টি সংগঠন আজকে এখানে এসছে তারা না, আমাদের সঙ্গে অনেক সংগঠন যোগাযোগ করেছে। আপনারা সিআইটিউ, অল ইন্ডিয়া কিষাণ সভা, অল ইন্ডিয়া এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি, 4টে সংগঠনে ডাক দিয়েছেন। আমরাও তো আসতে চাই। অনেকে দেখেছেন এখানে এসছেনও। আমরা বলেছি সবাই আসুন। সবাই আসলে ব্রিগেডে স্থান সংকুলান হবে না, রাজ্য জুড়ে ব্রিগেড গড়ে উঠবে। আর সেই ব্রিগেডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা বিজেপির টাকা খাবে না, যারা তৃণমূলের ভয় পাবে না, তাদের সবাইকে নিয়ে আমরা 26-এর লড়াই লড়ব। বন্যা টুডুর কাছে শুনেছেন আপনারা, লড়াইয়ের ময়দান থেকে উঠে এসছে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না। জমির লড়াই, যাদের পাট্টা ছিল পাট্টা কেড়ে নিয়েছে, তাদের লড়াই করে নাকে হ্যাঁ করে নাক খত দিয়ে এই প্রশাসনের জমির লড়াইতে নিজের ভূমিতে কৃষকরা তার নিজের অধিকার প্রতিষ্ঠা করেছে, তার প্রতিনিধিত্ব করতে এসছে। সে কি বলেছে ক্রিকেটের ভাষায়? আমি খুব বেশি ক্রিকেটের ব্যবহার করি না। বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? তার জন্য আমি একটু ফুটবল বেশি ভালোবাসি। ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়, আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। কি রাজি তো? নেমে খেলবো, যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। আর যারা মনে করছে স্যুট বুট পরে গভর্নর সাহেব ঠিক করবেন, আমরা বলি এই গরিব মানুষের লড়াই কোনো লাট বেলাট লড়তে পারবে না। গরিবের লড়াই গরিবকে লড়তে হবে, বাংলার লড়াই বাংলার মানুষ লড়বে। আমরা যদি জাত পাত ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান, মন্দির মসজিদের নামে না ভাগ হই, তাহলে এই বাংলার এই শক্তি আছে। 190 বছর ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে, ফাঁসি হয়েছে, জেল হয়েছে, আন্দামানে সেলুলার জেলের নাম লেখা আছে। তারপরে বেরিয়ে এসে লাল ঝান্ডাকে মজবুত করেছে, দেশ স্বাধীন হয়েছে। তারপরে আমরা লড়েছি, খাদ্য আন্দোলন হয়েছে, জমির লড়াই হয়েছে, সেচের জলের জন্য লড়াই হয়েছে, মজুরির জন্য লড়াই হয়েছে,
নতুন কলকারখানা তৈরির লড়াই হয়েছে, বন্ধ কারখানা খোলার লড়াই হয়েছে। সেই লড়াই আমরা সবাই এক কাট্টা ছিলাম। আমরা লড়াই চাই, আমরা লড়াইকে ভয় পাই না। আমরা বলি এ লড়াই লড়তে হবে, আমরা বলি এ লড়াই বাঁচার লড়াই, বাঁচার জন্য প্রতি মুহূর্তে লড়াই করতে হয়। কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয়, সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না, মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না। ধর্মের নামে যারা বেসাতি করে, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হলো কেন হলো? যারা এখানে মরা কান্দি কাঁদছিল, কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে, তাদেরকে জিজ্ঞেস করে কি হলো? সব দাম ফুরিয়ে গেল। ইউনূস আর মোদির মধ্যে বৈঠক হলো, আর এখানে সব লেজ তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল, এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে? এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে। আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না। কমিউনিস্টদের শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে আমরা এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে লড়ে যাব, এই শপথ আমাদের নিতে হবে। আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য, আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য, আমাদের লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের ইজ্জত রক্ষার জন্য, আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্পৃক্তি গড়ে তোলার জন্য। এই বাংলাকে আমাদের পূর্বপুরুষরা তিল তিল করে গড়ে তুলেছে। এই বিজেপি তৃণমূলের হাতে এই বাংলাকে আমরা সর্বনাশ করতে দেব না। এই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে। আচ্ছা, সরকারের কাজ কি? ট্রাম চালাবে, ট্রেন চালাবে, গণপরিবহন চালাবে, রেল চালাবে, প্লেন চালাবে, এয়ারপোর্ট চালাবে, বন্দর চালাবে, রেল স্টেশন চালাবে, পোস্ট অফিস চালাবে, ব্যাংক চালাবে। মোদি সরকার বলছে ওইসব আদানি আম্বানি চালাবে। বলে তুমি কি চালাবে? বলে আমি মন্দির চালাবো, আমি মন্দির বানাবো, আর নাহলে আমি ওয়াকফ বোর্ড চালাবো, আমি ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবো। আরে বাবা, যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে, তখন তো বলেছিলে সবকা সাথ সবকা বিকাশ, আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ। ওয়াকফ আইন যে পাল্টালো, আজকে সুপ্রিম কোর্টও বলেছে, প্রাথমিক কথা বলেছে, ইন্টারিম কথা বলেছে, যে কথা আমরা বলছিলাম, আমাদের সংবিধানে সব ধর্ম, সব জনগোষ্ঠীর নিজস্ব মত অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী তাদের অধিকার আছে, সেটাকে পালন করা, সংগঠন গড়ে তোলা, প্রতিষ্ঠান গড়ে তোলা, তাকে চালানো। যেমন গুরুদ্বারা চলে, যেমন গির্জা চালানো হয়, যেমন ওই যে তিরুপতির মন্দির দেবস্থানাম চালানো হয়, তিরুমালা দেবস্থানাম চালানো হয়। সরকার এসে বলছে ওরে বাপ রে বাপ, এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে, চল হট তোরা সর, আমরা এগুলোকে চালাবো। আরে তুই ট্রেনটা ভালো করে চালানো, যাতে ঠিক সময় ট্রেনটা চলে, ট্রেনের বাথরুমগুলো যাতে ঠিক মতো পরিষ্কার থাকে, আর এয়ারপোর্টগুলোকে সব আদানির হাতে না দিয়ে, বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে, যেটা চালানোর কথা সেটা চালা। ওরা ট্রেন বেচে দিচ্ছে, মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেচে দিচ্ছে, বলে যা আছে। ওই অমলদার কাছে শুনলেন না, বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেবো। বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ, মমতা বলল আমি তো 3 গুণ করেই দিয়েছি। আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, প্রতিদিন লড়াই হচ্ছে। আলু চাষিদের সর্বনাশ হয়েছে, সবজি চাষিদের সর্বনাশ হয়েছে। আমরা বেশি দামে চাল খাচ্ছি, কিন্তু ধান সংগ্রহ করছে না, চাল কল মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে। এই তো 2 নম্বরই। হেন জায়গা নেই। নিয়োগ বলুন, এই তৃণমূল সরকারের কোনো দপ্তর নেই, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যেখানে দুর্নীতি হয় না, আর কাটমানি হয় না, তোলাবাজি হয় না। এই বিজেপি প্রথমে সে খুব কাটমানি তোলাবাজি বলছিল, এখন আর বলছে শুধু ভাগাভাগির ব্যাপার আছে। মমতা বলেছে 75-25, আর ওদিকে আরএসএস বিজেপি বলেছে ওই 75-এর মধ্যে 25 আমাকে দিলেও ভালো হবে। ব্যাস, তারপরে আরজি কর ভুলে যাও,
কয়লা পাচার ভুলে যাও, গরু পাচার ভুলে যাও, এই যে বালি পাচার ভুলে যাও, শিক্ষক নিয়োগের দুর্নীতি ভুলে যাও, নারদে যেমন ভুলে গেছো, চিট ফান্ড যেমন ভুলে গেছো। চোখের সামনে আছে। যারা আমরা বলতাম 10 বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস 2014-য় মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে, সরাসরি যোগাযোগ করেছে। আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে? মোদী ভালো, অমিত শাহ খারাপ। এটা নতুন কথা নয়। একসময় বলেছিলেন বাজপেয়ী ভালো, মালপোয়া খাইছিলেন তার মাকে দিয়ে, আর আদবানি খারাপ। তারপরে 2014-তে বললেন আদবানি ভালো, প্রধানমন্ত্রী হলে সমর্থন করব, মোদী খারাপ। এখন 2025-এ বলছেন মোদী ভালো, অমিত শাহ খারাপ। লিখে রাখুন 2026-এ বলবে অমিত শাহ ভালো, যোগী খারাপ। এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স, তুলনামূলক গ্রহণযোগ্যতা। তাহলে একজনকে খারাপ বলছেন সেটা নয়, অন্যজনকে বার্তা দিচ্ছেন মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আরে আমরা অনেক আগে থেকেই জানতাম, এই জন্য মানুষকে বলছি ওদের এই হুজুগে আপনারা পা ফেলবেন না। ব্যাপক ডিজে বাজিয়ে, ব্যাপক টাকা খরচা করে, ব্যাপক রঙের তামাশা করে ওরা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করতে চায়। জ্যোতি বসু আমাদের বলেছেন দুনিয়া জোড়া আমরা বামপন্থীরা বিশ্বাস করি ধর্ম যার যার নিজের নিজের, আর রাজনীতি আলাদা। ধর্ম আর রাজনীতিকে মেশাবেন না। বাংলাদেশে দেখেছেন ধর্ম আর রাজনীতি মেশালে কি হয়, উত্তরপ্রদেশে দেখছেন কিরম বুলডোজার পলিটিক্স হয়, গুজরাটে দেখেছি কিরম গণহত্যা হয়। আর পুলিশকে বলবো আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পুলিশের এটা দেখভাল করার কথা। পুলিশ মনে করে বাংলার এই পিসি ভাইপোকে রক্ষা করলেই হবে, কিছু করলে দেখবেন হাজার হাজার পুলিশ সব একসঙ্গে মার্চ করছে। আর কেন্দ্র বাহিনী মনে করে মোটামুটি যে চোররা তৃণমূল থেকে চুরি করে বিজেপির দিকে লাফিয়েছে, এই ডাল থেকে ও ডালে গেছে, তাকে রক্ষা করাই হচ্ছে কেন্দ্র বাহিনীর কাজ। তাহলে বাংলার মানুষকে কে রক্ষা করবে? গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, পাড়ায়, মহল্লায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, ধর্মরক্ষ মানুষ, শুধু লাল ঝান্ডার না, আরও অনেকে আছেন। তাদের সবাইকে নিয়ে আমাদের এলাকা ভিত্তিক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে যে এই সব হনুমানের নাচ যারা নাচবে, যারা দাঙ্গাবাজি করবে, তাদেরকে আমাদের আটকাতে হবে। সেই দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। ওয়াকফের আইনের সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন, শুধু বিজেপি আর ওই তৃণমূলের 5-6টা এমপি ছাড়া সবাই এককাট্টা হয়েছেন। তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না, কোথাও তো দাঙ্গা হচ্ছে না। তাহলে কেন মুর্শিদাবাদে হলো? প্রশ্ন করব না, তদন্ত চাইব না। যতগুলো দাঙ্গা হয়েছে 2011-র পর থেকে আমাদের রাজ্যে একটাও বিচার বিভাগীয় তদন্ত হয়নি। বিচার বিভাগীয় তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো, হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো, তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না, বিচার বিভাগে তদন্ত চাইবেন না, আর বিজেপিও চাইবে না। তাহলে হিন্দু মুসলমান কি করে হবে? আমরা চাইছি বিচার বিভাগে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, যারা ওখানে আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে, তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না, তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। আর বিচার বিভাগ তদন্ত হলে কারা ষড়যন্ত্র করলো, পেছনে কারা ছিল, ব্লু প্রিন্ট কারা তৈরি করলো, সেই সব বেরিয়ে আসবে। নালে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত খবর বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে, বাইরে থেকে এসছে। আরে যদি বাইরে থেকে আসে ধরে নি, তাহলে সীমানা পার হলো কি করে? বর্ডার ম্যানেজমেন্ট, জেলা পুলিশ প্রধান, ডিএম, এসপি আর বর্ডার সিকিউরিটি ফোর্স একসঙ্গে মিলে আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী বর্ডার রক্ষা করে। তাহলে কেন হলো না? কেন ইন্টেলিজেন্স ফেল করলো? তুমি নজরদারি করো। সব থানাকে বলা হয়েছে আজকে এই CI2, কৃষক সভা, বস্তি উন্নয়ন সমিতি আর ক্ষেত মজুরদের যে জমায়েত হবে,
তাতেই এত ভয় পেয়েছে। মমতা সার্কুলার দিয়েছে সব থানায় যে খবর নাও কারা যাচ্ছে, কিসে যাচ্ছে, সব বাস মালিকের ঠিকানা নাও, কে বাস দিয়েছে, কে গাড়ি দিয়েছে। আমি বলছি আরে ভাই এখন তো শুধু বাস দিয়েছে, তাতেই নাম ঠিকানা জোগাড় করছো, যখন বাস দেবে তখন তুমি কি করবে? এত সার্ভেলেন্স, এত নজরদারি, তাহলে ওখানে হাঙ্গামা দাঙ্গা কে করবে? বাইরে থেকে আসবে কি ভেতর থেকে আসবে? তোমার কাছে কেন নজরদারি ছিল না? আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশ রিফর্ম বামপন্থীরাই বলেছে, এ পুলিশ দিয়ে হবে না, এ দলদাস পুলিশ। গোটা দেশেই পুলিশ রিফর্ম ওভারডিউ আছে, এই রিফর্ম ওই রিফর্ম, লেবার কোড পাল্টাও, এসব বলছে। কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য, পুলিশ ভিআইপির জন্য না। কেন ফায়ার ব্রিগেড যায়নি? 5 ঘন্টা আগুন লেগেছে, পাড়ার লোকজন আগুন বুঝিয়েছে। প্রশ্নের জবাব দেব না? চাইব না? আমরা জবাব চাইছি। আর বিজেপি, তৃণমূল আর সাম্প্রদায়িক অন্ধ ভক্তদেরকে বলছি, আদম গণবি কমিউনিস্ট কবি ছিলেন, হিন্দিতে লিখতেন, একেবারে জনগণের কবি, আলপথে মেঠোপথে লিখতেন। তার একটা কবিতা ছিল, হিন্দু ইয়া মুসলমানকে এহসাসাত কো মত ছেড়িয়ে। হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না। হিন্দু আর মুসলমানের লড়াই লড়িও না। যদি লড়তে হয় তাহলে বেকারির বিরুদ্ধে লড়ো, যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো, গরিবের বিরুদ্ধে লড়ো, নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো, যাতে কাজ পায় লোকেরা, যাতে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, সেই দুর্নীতিবাজরা জেলে যায়, সেই লড়াই লড়ো। আমরা আপনাদের কাছে এই কথাই বলছি, আপনাদের সমর্থন নিয়ে এখানে যারা এসছেন তারা সব নয়, আপনারা ফিরে যাবেন, প্রত্যেককে অন্তত 10 জনকে বলতে হবে এই বার্তা। 26-এর লড়াইয়ের শুরু এখান থেকে হোক। এক একজন 10 জনকে গিয়ে বলবেন সবাই। এই বার্তা গ্রামে গ্রামে রটে যেতে হবে, পাড়ায় মহল্লায় বস্তিতে কলোনিতে লড়ে যেতে হবে। আমরা একা নই। ওরা দেখায় লাল ঝান্ডা ছোট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, একা হয়ে গেছে। এই ব্র্যাগেড প্যারেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই, যারা লাল ঝান্ডা ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে। এখানে শক্তি প্রদর্শন করলে হবে না, নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আর সে লড়াই আমরা লড়ব। লড়বেন? হবে লড়াই, একসঙ্গে হবে, পেছনে হবে লড়াই। ইনকলাব। আমরা সমাবেশের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে অভিনন্দন জানাচ্ছি আমাদের 4টি সংগঠনের পক্ষ থেকে। এখন একটু বসুন, লড়াই হবে বলেছেন, আর একটা লড়াই ডাক সম্পর্কে একটা প্রস্তাব, 20 তারিখে ধর্মঘট সম্পর্কে প্রস্তাব এখন উত্থাপন করছেন প্রেসিডিয়ামের পক্ষ থেকে সুভাষ মুখার্জি, সমর্থন করবেন কৃষক আন্দোলনের নেতা অমল হালদার। আচ্ছা কমরেড, লড়াই শুরু হলো ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে। 20শে মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট, শ্রমিক কর্মচারী সকলে মিলে কৃষক ক্ষেত মজুরদের সমর্থন নিয়ে তাকে আমাদের সফল করে তুলতে হবে। আমি প্রস্তাব পড়ছি না, মিটিং শেষ করতে হবে। এই প্রস্তাব আমরা এখানে উত্থাপন করছি। এর সঙ্গে সঙ্গে এই ধর্মঘটকে সফল করার জন্য প্রতিটি খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ সকলের কাছে যেতে হবে। আক্রমণ বহুমুখী, সব অংশের মানুষ আক্রান্ত সব মানুষকে গিয়ে দেশ রক্ষা করো আর আমার রাজ্যে বদল আনো, এই দাবিতে আমি এই প্রস্তাব আপনাদের সামনে উত্থাপন করলাম। অমল হালদার সমর্থন করছেন। কবির সভাপতি মণ্ডলী, আপনারা যে প্রস্তাব আপনারা শুনলেন,
আজকে ফিরে যাওয়ার পর আর বসে থাকা না, একটা মাস ধরে গ্রামে গঞ্জে অসংখ্য পথসভা, মিটিং, মিছিল, পদযাত্রার মধ্য দিয়ে একেবারে আগামী 20 মে, 20 মে এই ধর্মঘট আমাদেরকে সফল করতে হবে। গ্রামে গঞ্জে ব্যারিকেড করে তুলতে হবে। যারা কৃষক আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, ক্ষেত মজুর আন্দোলনের কর্মী তাদেরকেও বলছি, গ্রামকে জাগিয়ে তুলতে হবে। এই শ্রমকোট বাতিল না হলে বিপদ। আমাদের কমরেডরা বুঝিয়ে বলবেন শ্রমকোটের বিপদটা কি, একটা মাস ধরে তারা বোঝাবেন। আপনারা সবাই সেই ধর্মঘটকে সফল করার দিকে এগিয়ে যান। তারপর এই সফল যদি আমরা করতে পারি, এটা একটা স্টেজ রিহার্সেলের মতো হবে, পরে দেখা যাবে অন্য লড়াই। এই আহ্বান জানাই। এই আহ্বান জানিয়ে এই সব প্রস্তাবকে সমর্থন করে আমি আমার কথা শেষ করছি। আচ্ছা, এই প্রস্তাবের সমর্থনে যারা আছেন হাত তুলুন। নিশ্চয়ই বিরুদ্ধে কেউ নেই। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হলো। এখন থেকে কাজ শুরু করুন। আমরা সভা শেষ করব, তার আগে সাধন সরকার পায়রাডাঙ্গা, আপনার মেয়ে আপনাকে খুঁজছেন, তার নাম মিতালি। এরপরে যারা হারিয়ে গেছেন বা খোঁজ পাচ্ছেন না, তারা ডায়াসের নিচে আসবেন এবং প্রত্যেক জেলার থেকে নেতৃত্বস্থানীয় একজন করে কমরেড থাকবেন, যাতে তাদের যোগাযোগ করিয়ে দিতে সুবিধা হয়। আজকের এই লক্ষ লক্ষ মেহনতি মানুষের ব্রিগেড সমাবেশ এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। ইনকলাব দুনিয়ার মজদুর, দুনিয়ার